দলগুলোর এই ফেব্রুয়ারিতেই মাঠ গরমে নানা গুঞ্জন থাকলেও নির্বাচন কমিশন বলছে যে তারা প্রধান উপদেষ্টার দেওয়া নির্দেশনা অনুযায়ী এই বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে না হলে আগামী বছরের জুনকে লক্ষ্য নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। ঠিক নির্বাচনী সভা না হলেও গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর যে কোনো সভা সমাবেশে উঠে আসছে সংস্কার, নির্বাচনের নতুন রাজনৈতিক দল নিয়েও গুঞ্জন কম নয়। নজর আছে গণঅভ্যুত্থান নেতৃত্ব দেওয়া পক্ষের রাজনৈতিক দল নিয়েও। তারা বলছে রাজনীতির মাঠে তারা নতুন এক বন্দোবস্তের প্রস্তাব নিয়ে হাজির হতে চান, কিন্তু সেই নতুন বন্দোবস্ত কি? ভোটের ট্রেনের ৭১তম পর্বে তা নিয়ে আমাদের আলোচনা। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। আজকের এই আলোচনায় যোগ দিতে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরাম হোসাইন সিএফ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার সঙ্গে আলোচনায়। আকরাম হোসাইন, আপনাকে স্বাগত আজকের ভোটের ট্রেনে। আমরা এই অনুষ্ঠানের নির্বাচনের মাঠে, রাজনীতির মাঠে ভোট নিয়ে কী আলাপ আলোচনা হয় সেগুলো নিয়েই কথা বলি। আজকে আমরা দেখলাম যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ উনি বললেন যে প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী আগামী ডিসেম্বর অথবা আগামী বছরের জুনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মানে আপনার কাছে কি মনে হয় এই যে বিশেষ করে বড় বড় রাজনৈতিক দলগুলো যেভাবে এই আগস্টেই নির্বাচন চাইছে, এর মধ্যে সরকার এই সংস্কার বা ওই অতদূর পর্যন্ত যেতে পারবে নির্বাচন অনুষ্ঠানের জন্য? আচ্ছা, ধন্যবাদ এখন টিভির যারা দেখছেন সবাইকে। প্রথমত আমাদের দিক থেকে নির্বাচনটা হওয়া নিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো যেভাবে সংশয় প্রকাশ করছে কিংবা ১/১১-র বিভিন্ন জুজু যে দেখাচ্ছে, সেটা নিয়ে আমাদের দিক থেকে বিন্দুমাত্র কোনো চিন্তা নাই। এবং আমরা কিন্তু শুরু থেকেই যেটি বলে আসছি যে বাংলাদেশে ছাত্র জনতা যে রক্ত দিয়ে যে অভ্যুত্থান করেছে, এখানে কোনো সেনা শাসন কিংবা কোনো অগণতান্ত্রিক কোনো শাসন ব্যবস্থাকে তারা মেনে নেবে না। সেজন্য নির্বাচন কমিশনার এবং প্রধান উপদেষ্টা যে টাইম ফ্রেমটি দিয়েছে, সে টাইম ফ্রেম অনুযায়ী নির্বাচন হওয়া নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বিমত কিংবা আমাদের মধ্যে কোনো সংশয় নেই সেই নির্বাচন না হলে। এখন দেখুন, রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তারা পলিটিক্যাল বিভিন্ন স্ট্র্যাটেজি ট্যাকটিক্স তারা ব্যবহার করে। দেখুন, বিএনপির মধ্যে একটা অংশ কিন্তু তারা বলছে যে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, আবার আরেকটা অংশ কিন্তু বলছে যে নির্বাচনটা সংস্কার করেই দিতে হবে। এই সংস্কারগুলো যদি করা না যায় তাহলে রাজনীতিতে বড় একটি ব্যর্থতা তৈরি হবে। তারা কিন্তু সেটা বিভিন্ন জায়গায় কথাবার্তাগুলো বলছে। আমি মনে করি বিএনপির যে ৫ই আগস্টে নির্বাচনের যে কথাটি, এটি শুধুমাত্র একটি চাপ, যে জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব কিছুদিন আগে কিন্তু বলেছেন যে আমরা এই সরকারকে বিভিন্নভাবে চাপে রাখবো। চাপে রাখার জন্য তারা কথা বলবে, তারা তাদের জায়গা থেকে বলবে, এটি তাদের রাইটস রয়েছে। না আকরাম, এমনও কিন্তু শোনা যাচ্ছে, নানান ধরনের প্রতিবেদন রিপোর্ট হচ্ছে যে এই ফেব্রুয়ারিতেই নির্বাচনের দাবিতে বিএনপির সমমনা দলগুলো এবং অন্যান্য দাবিতে এই জামাত ইসলাম বা আরও এই যে যারা গণঅভ্যুত্থানে পালিয়ে গেছে তারাও মাঠে নামার একটা কথা শোনা যাচ্ছে। আপনার কাছ থেকে নিয়েও আমরা মন্তব্য জানবো। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরাম হোসাইন সিএফ। আকরাম, আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যে গুঞ্জনটা কিন্তু আছে যে ফেব্রুয়ারিতেই মাঠ গরম হচ্ছে। আচ্ছা, ফেব্রুয়ারিতে মাঠ গরম, ফেব্রুয়ারিতে শুরু হয়ে গিয়েছে, মাঠ তো গরম এখনও শুরু হওয়া হয়নি। মানে শীতও চলে যাচ্ছে, হ্যাঁ, মাঠ তো পরবর্তীতে দেখা যাবে যে আমাদের গরমেই মাঠটা আসলে গরম হবে। তো প্রথমত রাজনৈতিক দলগুলো বিএনপি তারা বলছে বিভিন্ন তারা আন্দোলন করবে, তারা করুক, এটি নিয়ে কোনো মানে আমাদের দিক থেকে কোনো প্রবলেম নাই। এটা তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে নির্বাচন আগে চাওয়া, হ্যাঁ, এবং এই চাওয়াটা তারা চাইতেই পারে। কিন্তু আমরা মনে করি জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষাটি রয়েছে, যে জন্য ২,০০০ মানুষ শহীদ হয়েছে, আমার ২০,০০০-এর বেশি মানুষ আহত হয়েছে, যে বাংলাদেশের মধ্যে গত ১৫, ২০, ৩০ বছর এবং স্বাধীনতার পরবর্তীতে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আমরা যেভাবে নতুন করে সাজাতে পারিনি, সেই সাজাতে না পারার কারণেই কিন্তু আমাদের আওয়ামী লীগ সরকারকে লং টাইম ক্ষমতায় থাকতে হলো, কিংবা তারা জোর দখল করে যেভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকলো। অর্থাৎ
রাষ্ট্র ক্ষমতাটা কিভাবে পরিচালিত হবে এবং নির্বাচনগুলো কিভাবে হবে এবং একজন ক্ষমতা কিভাবে ছাড়বে, মানে ট্রানজিশনাল পাওয়ার, এটা কিন্তু আমাদের এখানে খুব ভালো স্মুথলি হওয়ার জন্য কিন্তু ঐক্যবদ্ধভাবে কিংবা ঐক্যমতের ভিত্তিতে একটা কিন্তু আমাদের কাঠামো দাঁড়ায়নি। আমাদের স্টিল আকরাম আকরাম এখানে আপনাকে একটু থামাই, যে আপনারা বলছেন যে মানুষের আকাঙ্ক্ষা এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যে একটা আমূল পরিবর্তনের একটা সংস্কার। আবার অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল তারা নির্বাচন চাইছে, তারাও বলছে যে মানুষ নির্বাচন চায়, তারা সংস্কার তারা এসে করবে। আসলে মানে মানে আপনারাও বলছেন মানুষ চায়, তারাও বলছে মানুষ চায়, আসলে মানুষ কি চায়? আমরা এই উত্তর আপনার কাছ থেকেই জানবো। দর্শক দেখছেন ভোটের ট্রেনে, এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে আলোচনার জন্য আজ যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরাম হোসাইন সিএফ। আকরাম, আমরা আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে এই যে জনগণ আসলে কারা, আর এটাও তো বাস্তবতা যে যেই পরিমাণ সংস্কারের আলোচনা চলছে এটি আসলে এই যে 1-1.5 বছরও সম্ভব নয়। আচ্ছা দেখুন, এই জন্য আমরা কিন্তু বলছি যে আমরা যে কাজগুলো করছি, যে প্রস্তাবনাগুলো দিচ্ছি যে সংস্কারের, এই সংস্কারগুলোর জন্য একটা গণপরিষদ নির্বাচনের কথা কিন্তু আমরা বলছি যে গণপরিষদ নির্বাচন দিলেই জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা প্রতিফলন হবে এবং নতুন যে সংবিধান সংস্কার কমিশন তারা যে নতুন যে সংবিধানের প্রস্তাবনা দিয়েছেন, সেই সংবিধান জনগণ চায় কি না সেজন্য আমরা কিন্তু একটি গণভোটের কথা বলেছি। দেখুন, এখন বর্তমান যে সংবিধান রয়েছে এবং যে কাঠামো রয়েছে, এই কাঠামোর মধ্যে শুধুমাত্র একটি ইলেকশন করা এটা কিন্তু কোনো একটি সলিউশন না। এখন দেখেন আপনি এই ইলেকশন কিভাবে করবেন? হাসিনার আমলের যে পুলিশ, হাসিনার আমলের যে প্রশাসক, তারা কিন্তু সবাই যার জায়গায় কিন্তু এখনও কিন্তু সেই জায়গাগুলো কিন্তু পুনরায় নিয়োগ দেওয়া, সেখানে কিন্তু নিউট্রাল ব্যক্তিদের পজিট করা কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। না, এই গণভোটের কথা যে বললেন, গণভোটের যে কথা বললেন, এই কথাটা আপনারা কাদের কাছে বলছেন? এই আলোচনা মানে গণভোট হওয়ার জন্য তো মনে হয় যে এই রাজনৈতিক ঐক্যমত্য দরকার আছে। না, এই আলোচনা তো আমরা শুরু থেকেই বলে আসছি। আমরা গণপরিষদ নির্বাচন এবং সংবিধান সংস্কার কমিশন যারা রয়েছে, হ্যাঁ, গণপরিষদ নির্বাচনের পরে সেই গণপরিষদ যে সংবিধান করবে, সেই সংবিধানের ভিত্তিতে একটা গণভোটের, সেটা আমরা শুরু থেকেই বলে আসছি। এবং যে জন্য আমরা ঘোষণাপত্রের জন্য বলছি যে এই যে নতুন যে বন্দোবস্ত তৈরি হলো, শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করলাম, একসাথে লড়াই করলাম, এটা ইট শুড বি রিটেন ডকুমেন্টেড। এটা তো আসলে আমরা 3 তারিখে ঘোষণাই দিয়ে ফেলেছি, কিন্তু যেটা দেখা যাচ্ছে বিভিন্ন কারণে এই কাজগুলো করা যায়নি, যে জন্য আমরা কিন্তু এখনই পিছিয়ে আছি। তো আমরা যদি হাসিনার আমলের যে প্রশাসন এবং এই প্রশাসনে যদি সংস্কার করতে যদি আমরা না পারি, তাহলে কিন্তু কখনোই একটি সুষ্ঠু নির্বাচন করা যাবে না। আজকে বিএনপির দিক থেকে যে দাবিটি জানানো হচ্ছে যে তাড়াহুড়ো করে নির্বাচন দেওয়া, তাড়াহুড়ো করে নির্বাচন দিলে তখন এই প্রশাসন যদি ভিন্ন কিছু করে বসে, তখন কিন্তু তারাই আমাদেরকে দায় দিবে যে আপনারা কেন, হ্যাঁ, এই টাইপের কাজগুলো করছেন। আকরাম, আপনার কাছে মানে একটা ব্যাপার একটু জানা দরকার, যে বিএনপিও তো গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। আপনারা বলেছেন বিএনপি বা এই যে বড় বড় জামাত রাজনৈতিক দলগুলো, তারা কিন্তু আপনাদেরকে স্বীকার করেছে যে তারা বলেছে যে ছাত্রদের নেতৃত্বেই গণঅভ্যুত্থানটা হয়েছে। কিন্তু এই যে এখন মানুষ যেটা মনে করছে যে ক্ষমতায় যাওয়ার জন্য এই অভ্যুত্থানের পক্ষ আপনারা যারা কিংবা রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে এই যে অনৈক্য, এটা কি মানে একটা খারাপ লাগার ব্যাপার হয় না? মানুষ তো এভাবেই দেখছে যে ক্ষমতার প্রশ্নে সবাই এরকম একটা বিভক্ত। এইটা মানুষের দিক থেকে এই আশাটা রয়েছে, এটা স্বাভাবিক। কারণ দেখুন, গণঅভ্যুত্থান যখন হয়েছে তখন তো আমাদের একটা কমন এনিমি ছিল, সবাই শত্রু একজন। তো এখন যেহেতু হ্যাঁ বাংলাদেশের নিউ সেটেলমেন্টে হ্যাঁ পলিটিক্যাল পার্টিগুলো কার কী পজিশন হবে, কে কীভাবে রাজনীতি করে, এই জিনিসগুলো ফিক্সড হয়নি। এই জন্য এখানে একটা কনফ্লিক্ট কিংবা এখানে নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব এটা থাকবেই। দেখুন, এটা তো শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের সাথে বিএনপির দ্বন্দ্ব, বিএনপির মধ্যে তো বিএনপির দ্বন্দ্ব রয়েছে, বিভিন্ন জায়গাতে কিন্তু বিএনপি ক্লাসে কিন্তু মানুষজন মারা যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে। তো মোট কথা হলো যেটা রয়েছে, মানুষের দিক থেকে মানুষের এক্সপেকটেশনটা অমূলক নয়, কিন্তু রাজনৈতিক দলগুলো যত বেটার পারফর্ম করতে পারবে, রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে যতটুকু কাজ করতে পারবে, তত দ্রুত আমি মনে করি রাষ্ট্রের জন্য স্টেবিলিটি আসবে এবং যে ফ্যাসিবাদী যে শক্তি, সেই শক্তির এবং চিরতর যে নিঃশেষ হওয়া, সেটা আমরা দ্রুত করতে পারবো। আকরাম, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আকরাম,
আপনাদের একটা রাজনৈতিক দল আসছে, এটা নিয়ে কিন্তু অনেক আলাপ আলোচনা আছে। হ্যাঁ, এই যে আপনারা যারা আছেন জাতীয় নাগরিক কমিটিতে আছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারাও থাকছে। আপনারা নতুন একটা বন্দোবস্তের কথা বলছেন। আমার দুইটা প্রশ্ন আপনার কাছে। এই নতুন বন্দোবস্ত আসলে ব্যাপারটা কি, এটা একটু মানুষ জানতে চায়। আরেকটা ব্যাপার হলো যে ধর্ম, বিশেষ করে ইসলাম নিয়ে একটা বিতর্ক আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের একজন নেত্রীর বক্তব্যের সুর ধরে, এই যে ইসলাম কিংবা ধর্ম, এই ব্যাপারে আপনাদের এই দলের অবস্থানটা আসলে কি হবে? আচ্ছা, প্রথমত ধর্ম নিয়ে যে বিতর্কটি আপনি বলছেন, এটি মিডিয়াগুলো মিসকোট করে তারা এটি করেছে। আমাদের যে নেত্রী, তিনি হিজাব পরেন, তিনি ইসলামী যে অনুশাসন তিনি নিজেই অনেকটা মেনে চলেন। এরপরও তাকে নিয়ে পত্রিকাগুলো যে ক্লিকবেট জার্নালিজম, যেটা সেই জার্নালিজম করার কারণে এই বিতর্কটা তৈরি হয়েছে। এটা আই থিঙ্ক এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। দ্বিতীয়ত দেখুন, আপনি যে বলছেন আমাদের নতুন রাজনৈতিক দল, নতুন বন্দোবস্ত কী হবে, দেখুন বাংলাদেশের মধ্যে 18 কোটি জনগণ, 18 কোটি জনগণের মধ্যে অলমোস্ট 10 কোটি হলো ইয়াং, যাদের বয়স হলো আন্ডার 40। এবং দেখুন এই 10 কোটি ইয়াংয়ের কিন্তু পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো কিন্তু পার্টিগুলোতে ঠিকঠাক মতো নেই। এবং পাশাপাশি দেখেন আমাদের স্বাধীনতার পরে 50 বছরে আমরা কিন্তু অনেকগুলো কাজ ঠিকঠাক মতো করতে পারিনি। দেখুন গত 3টা নির্বাচনে, জাতীয় নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। আমি যদি বলি গত 30 বছরে 30টা নির্বাচনের ছাত্র সংসদ নির্বাচন না হওয়াতে কোথাও কিন্তু ছাত্ররা কোথাও ভোট দিতে পারেনি। তাহলে আমরা যে ছাত্রদের ভোটাধিকার কেড়ে নিলাম, এটাও তো একটি অপরাধ। আকরাম, আমরা আকরাম শেষ করব। আপনি কি সংক্ষেপে জানাতে পারেন এই যে ধর্মের ব্যাপারে আপনাদের এই নতুন রাজনৈতিক দলটির আসলে অবস্থান কেমন হবে? 1-2 কথায় যদি 20 সেকেন্ড একটু জানান ভালো হবে আমাদের অনুষ্ঠান শেষ পর্যায়ে। 1-2 কথায়, আমরা সকল ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করি। পাশাপাশি আমরা এখানে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম সবাই একসাথে বসবাস করবে, এটা বিশ্বাস করি। কিন্তু এখানে আবার ইসলামকে ট্যাগ দিয়ে ওয়ার অন টেরর করবে কিংবা ইসলামোফোবিয়া কেউ ছড়াবে, এটাকেও আমরা কোনোভাবে অ্যালাউ করবো না। কিংবা হিন্দুদের উপর কোনো নির্যাতন করবে, আওয়ামী লীগ যেভাবে হিন্দুদের উপর নির্যাতন করতো, এটা আমরা কোনোভাবে আমরা টলারেট করবো না। আমরা ধর্মের বিষয়ে সহনশীল এবং আমরা অনেকেই রয়েছে, আমরা নিজেরা ধর্মীয় অনুশাসন সর্বোচ্চ পালন করি। আকরাম হোসেন সেফ, আজকের ভোটের ট্রেনে যুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি। স্বাগত আরো একবার, দেখছেন ভোটের ট্রেন। এই অংশে আমরা দেখাই সংসদীয় আসন পরিক্রমা। আজ আমাদের হাতে আছে সংসদীয় 71 নম্বর আসন, এটি মূলত পাবনা 4। আমরা দেখছি যে এই আসনটির সীমানা হলো আটঘরিয়া উপজেলা ও ঈশ্বরদী উপজেলা। এখানে মোট ভোটার সংখ্যা 2023 সালের তথ্য অনুসারে 4,10,237 জন। এখানে পুরুষ ভোটার 2,06,800 জন এবং নারী ভোটার সংখ্যা 2,03,432 জন। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।